বুঝেন তাহলে আর করার কিছু না আর কি, ক্লায়েন্ট বলেন কিংবা আপনার জাজ বলেন আপনাকে একটু ইয়া করবে, গোলাই খাবে আর কি। আচ্ছা একটা ফোন আসছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা সামনের দিকে শুরু করতেছি, এভিডেন্স অ্যাক্ট শুরু করতেছি। সো যেহেতু এভিডেন্স অ্যাক্ট একটা মজার একটা আইন, যে কোনো জায়গায় যদি না বুঝেন প্রশ্ন করবেন। আর মানে পড়াবো একটু কম কম, কারণ কি বেশি পড়ালে আপনারা বুঝবেন না, খুব কঠিন একটা আইন, বুঝলে ভালো, না বুঝলে একটু কঠিন আর কি। তো চেষ্টা করবো ইনশাল্লাহ খুব সহজে ভাবে জিনিসগুলা সামারাইজ করতে, যেভাবে আপনি পিডিটা ওভারকাম করতে পারেন। ওকে আচ্ছা, এভিডেন্স অ্যাক্ট প্রথমত এটা 1872 সালের আইন, এটা সবাই আমরা জানি। আর লয়ের ক্ষেত্রে এই 1800, আমার সাউন্ড ক্লিয়ার? ইতি সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, একটু পর পর জাজ করি তুই। ওই একটা ফোন আসে, বারবার একটা ফোন আসে খাগড়াছড়ি কোর্ট থেকে। বল তুই ব্যস্ত। খাগড়াছড়ি কোর্ট থেকে এক বড় ভাই ফোন দিয়েই, মানে ওই বড় ভাই কিন্তু পেইন একটা। আচ্ছা যাই হোক, 1872 সালের আইন, প্রথমত এটা হচ্ছে 1872 সালের আইন, এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে। আর 1800 এই যে এখান থেকে বা 1801 থেকে 1900, এই এই যে 100 বছর, এটাকে আইনের জগতে গোল্ডেন এজ বলা হয়, কারণ যতগুলো আইন প্রণীত হয়েছে তার বেশিরভাগ আইন কিন্তু এই 100 বছর হয়েছে। এই জন্য আইনের জগতে এটাকে গোল্ডেন এজ বলা হয়, গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন এজ বলা হয়। এটা আমার পরীক্ষার জন্য না, এটা জানার জন্য। আচ্ছা এখন প্রথমত এভিডেন্স অ্যাক্ট শুরু করতে হলে আমাদেরকে এভিডেন্স অ্যাক্টের কিছু প্রিলিমিনারি জিনিস জানতে হবে, কারণ এভিডেন্স অ্যাক্টে খুব সম্ভবত 15 নাম্বার না পিলিতে? 15, হ্যাঁ 15 নাম্বার। এই যে 15 নাম্বারটা, 15 নাম্বারের মধ্যে আমার এই যে বেসিক জায়গাটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বা প্রাথমিক যে ডিসকাশন, ওখান থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা প্রথমত এটা 1872 সালের আইন। এই আইনের খসড়া রেডি করছিলেন হচ্ছেন স্যার জেমস স্টিফেন। খসড়া রেডি করছেন স্যার জেমস স্টিফেন। পরীক্ষায় শুধুমাত্র অপশনে স্টিফেনও দিয়ে দিতে পারে, পুরোটা না দিয়ে স্টিফেন দিতে পারে। তাহলে এই আইনের খসড়া রেডি করছেন হচ্ছেন স্যার জেমস স্টিফেন। আচ্ছা এখন এই আইনটা কখন কার্যকর হয়? পহেলা সেপ্টেম্বর। এই জিনিসগুলো একটু জানা থাকতে হবে। পহেলা সেপ্টেম্বর 1872 সালে এই আইনটা কার্যকর হয়। এই আইনে মোট ধারা আছে 167টা। খেয়াল করবেন, মোট ধারা আছে 167, আর মোট অধ্যায় আছে 11টা। মোট খণ্ড আছে 3টা, মাথা রাখবেন। অর্থাৎ মোট অধ্যায় মানে চ্যাপ্টার আছে 11টা, আর খণ্ড আছে পার্ট আছে 3টা, আর টোটাল সেকশন আছে 167টা। এতটুকু ক্লিয়ার আশা করি। এবার আসেন, এবার যে জায়গাটা জানা দরকার এবং ইম্পর্টেন্ট পিরিয়ড জন্য, সেটা হচ্ছে এটা কি সাবস্টেন্টিভ নাকি প্রসিডিউরাল ল। এটা হচ্ছে মেইনলি প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। তবে একটা সাবস্টেন্টিভ সেকশন আছে। এটা বারবার চলে যাচ্ছে, আবার হচ্ছে কেন? রাজস্বী আপু, সেম প্রবলেম কি আপনি ফেস করছেন? না আমি তো ফেস করতেছি না, আমার সব ঠিক আছে। আচ্ছা তাহলে ইটিএস সাইটে হয়তো নেট প্রবলেম। আচ্ছা এই আইনটা হচ্ছে মেইনলি একটা প্রসিডিউরাল ল। তবে প্রিলির জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট, একটা সেকশন আছে সাবস্টেন্টিভ সেকশন, সেটা হচ্ছে 115 যে সেকশনটা আছে সেটা হচ্ছে সাবস্টেন্টিভ সেকশন। খেয়াল করবেন, সাবস্টেন্টিভ সেকশন হচ্ছে 115। এই 115 নাম্বার যে সেকশনটা আছে সেটা হচ্ছে সাবস্টেন্টিভ সেকশন। 115 তে কি বলতে, কেউ বলতে পারবেন? এস্টোপেল পি দুইটা মনে হয়। আচ্ছা যাই হোক, পি দুইটা হোক একটা হোক, এই একটা হচ্ছে সাবস্টেন্টিভ সেকশন, পিলির জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন যে জায়গাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আইনের প্রযোজ্যতা, অর্থাৎ এই আইনটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, সেই জিনিসটা একটু ক্লিয়ার করব, একটু মনোযোগ রাখবেন। আচ্ছা প্রথমত দেখেন কোথায় প্রযোজ্য, খেয়াল করবেন। প্রযোজ্য কোথায় সেটা একটু দেখেন। প্রযোজ্য হচ্ছে আপনার সিভিল
এরপর আপনার ক্রিমিনাল, এরপরে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সামরিক আদালতের ক্ষেত্রেও কিন্তু, সামরিক আদালত খেয়াল করবেন, সামরিক আদালতের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লাই হয়, তবে কখন হয় না সেটা দেখাবো। সামরিক আদালত, সামরিক আদালত, সামরিক আদালতের ক্ষেত্রে এই এভিডেন্স অ্যাক্ট কি প্রযোজ্য, সিভিল, ক্রিমিনাল এবং সামরিক। তবে তবে সামরিক আদালতের ক্ষেত্রে কখন প্রযোজ্য না সেই জিনিসটা এখন দেখবো। প্রথমত বললাম সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, এখন দেখবো প্রযোজ্য না, অর্থাৎ অপ্রযোজ্য। অপ্রযোজ্য কোন কোন ক্ষেত্রে অপ্রযোজ্য একটু দেখবেন। প্রথমত দেখেন, একটু আগে যে সামরিক আদালতের কথা বলছি, সামরিক আদালতটা যদি, আমি এখন 3টা আইনের নাম বলবো, এই 3টা আইনের অধীনে যদি গঠিত হয়, এই 3টা আইনের অধীনে গঠিত হইলে তখন সেক্ষেত্রে সামরিক আদালতের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। আর যদি এই 3টা আইনের অধীনে গঠিত না হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে। আইন 3টার নাম আপনাদের বইও আছে, দেখবেন। প্রথম হচ্ছে আপনার 1952 সালের 1952 সালের সেনাবাহিনী আইন, 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌবাহিনী আইন, 1961 সালের নৌবাহিনী আইন। এরপর আসতেছে 1953 সালের 1961 সালেরটা হচ্ছে নৌশৃঙ্খলা আইন, আর 1953 সালেরটা হচ্ছে নৌবাহিনী আইন। নৌবাহিনী আইন এটা হচ্ছে নৌশৃঙ্খলা, আর 1953 সালেরটা হচ্ছে আপনার নৌবাহিনী আইন। এই 3টা আইনের অধীনে যদি আপনার সামরিক আদালতটা গঠিত হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। তাহলে পরীক্ষায় যদি সরাসরি অপশনে আসে যে এভিডেন্স অ্যাক্ট সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, উত্তর করতে হবে হবে। কিন্তু যদি ওই যে 3টা আইন বললাম, এই 3টা আইনের অধীনে যদি গঠিত হয় তাহলে অ্যাপ্লাই হবে না। আশা করি ক্লিয়ার। এখন আসেন, এখন এর বাইরেও আর কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত দেখেন সালিসি কার্যক্রম, সালিসি কার্যক্রম। আচ্ছা, সালিস বুঝেন কিনা, সালিসি কার্যক্রম বুঝেন কিনা? একটা সালিসি আইন আছে, আরবিট্রেশন অ্যাক্ট 2001 নাকি 2006, সালিসি কার্যক্রম। সালিসি কার্যক্রমের ক্ষেত্রে আপনার এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই হবে না। এরপরে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হলফনামার ক্ষেত্রে। হলফনামার কথা কোথায় বলা আছে দেখি, আগে লিখি। হলফনামার ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য হবে না। আর হলফনামার কথাটা সিপিসিতে কততে বলছে, কেউ বলতে পারবেন কিনা? এফিডেভিটের কথা সিপিসিতে বলা আছে কততে? অর্ডার 19 বলা আছে। আচ্ছা, তাহলে কোথায় প্রযোজ্য হবে না? সালিসি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এরপরে খেয়াল করেন, তদন্ত, কোন একটা তদন্ত, খেয়াল করবেন, তদন্ত কিংবা অনুসন্ধান, তদন্ত এবং অনুসন্ধানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তাহলে আমরা প্রথমে দেখলাম সামরিক আদালতটা যদি 3টা আইনের অধীনে গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সালিস কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তদন্ত এবং অনুসন্ধানের ক্ষেত্রে এই এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য হবে না। আচ্ছা, এই গেল বেসিক। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন এই আইনের ডেফিনেশন সেকশনটা কত? এই আইনের ডেফিনেশন সেকশনটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 তে ডেফিনেশন গুলা দেওয়া আছে। এখন ডেফিনেশনের মধ্যে আচ্ছা আমরা একটু দেখি, কোর্ট বলতে কি বোঝায় সেই জিনিসটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রথম এখানে জাস্ট একটা জিনিস, কোর্ট বলতে সালিশ ব্যতীত, প্রথমত জজ, ম্যাজিস্ট্রেট এদেরকে বোঝায়, এবং সালিশ ব্যতীত এই জিনিসটা ইম্পর্টেন্ট। সালিশ, আচ্ছা সালিশের রস্যিকার দীর্ঘিকার মনে হয়। দেখেন এই যে এই জায়গাটা সালিশ ব্যতীত, অর্থাৎ সালিশকে আপনি কি বলতে পারবেন না, সালিশের যে কার্যক্রম, সালিশের যে একটা প্রসিডিউর। ধরেন গ্রামের ক্ষেত্রে যারা আপনারা গ্রাম সম্পর্কে অভিজ্ঞতা আছে দেখবেন, ধরেন আমার সাথে এখানে ইতির সাথে আমার একটা প্রবলেম হয়েছে, এখন এই বিষয়ে একটা সালিশ হচ্ছে, সালিশের জন্য কিছু ব্যক্তি নির্ধারণ করা হয়, অর্থাৎ এই যে সালিশ যে হচ্ছে, এই সালিশের যে প্রসিডিউর এটাকে আদালত বলা যাবে না। সুতরাং জজ, ম্যাজিস্ট্রেট কিংবা সালিশ ব্যতীত অন্যান্য কোনো ব্যক্তিকেও কিন্তু কি বলা হবে, আদালত বলা হবে, তবে সালিশ এখানে ইনক্লুড হবে না বা অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এখন আসেন এর পরবর্তীতে দেখবো আমরা ঘটনা বলতে কি বোঝায় একটু দেখবেন। ঘটনা বলতে কিছু অবস্থা কিংবা কিছু একটা সম্পর্ক বোঝায়। মানসিক অবস্থাও কিন্তু একটা ঘটনা, খেয়াল করবেন, মানসিক অবস্থাও কিন্তু একটা ঘটনা।
এই জায়গাটা একটু বোঝার বিষয়। ঘটনা বলতে কি বলছে, একটা অবস্থা কিংবা একটা সম্পর্ক। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমরা যাব প্রাসঙ্গিক। এই জায়গাটা ইম্পর্টেন্ট, একটু বোঝার বিষয় আছে, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। প্রাসঙ্গিক। আচ্ছা, প্রাসঙ্গিক কি বিচার্য বিষয় কি, দুইটা জিনিস দেখবেন, প্রাসঙ্গিক এবং আরেকটা হচ্ছে বিচার্য বিষয়। প্রাসঙ্গিক এবং বিচার্য বিষয়। দেখেন, প্রথমত বিচার্য বিষয়টা একটু ক্লিয়ার করি, তাহলে প্রাসঙ্গিক বিষয়টা বুঝবেন। ধরেন বিচার্য বিষয় হচ্ছে এক পক্ষ কর্তৃক দাবিকৃত, এক পক্ষ দাবি করবে এবং অন্য পক্ষ অস্বীকার করবে। কি রকম? আমি দাবি করলাম আমি রাজস্বী কাপুর কাছ থেকে 1 লক্ষ টাকা পাই, রাজস্বী কাপুর সেটা অস্বীকার করলো, রাজস্বী কাপুর বললো না পাই না। এই যে এক পক্ষ কর্তৃক দাবিকৃত, অন্য পক্ষ কর্তৃক অস্বীকৃত। অথবা এক পক্ষ কর্তৃক কোন একটা বিষয়ের অস্তিত্ব দাবি করবে, অন্য পক্ষ সেটাকে রিজেক্ট করবে, সেটা হচ্ছে বিচার্য বিষয়। বুঝতে পারছেন কিনা? আর যদি আমি আরো সহজ ভাষায় বলি, বিচার্য বিষয় হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা সলভ করতে পারলে একটা মামলা শেষ। তার মানে কি, এই যে রাজস্বী কাপু আমার কাছে, আমি দাবি করলাম, রাজস্বী কাপু কি করলেন, অস্বীকার করলেন, আলটিমেটলি কোর্টের মাধ্যমে সেটা সলভ হলো, তার মানে আমাদের মামলাটা ওখানে শেষ হয়ে গেল। বুঝছেন কিনা? বিচার্য বিষয় বুঝছেন কিনা? বিচার্য বিষয় যদি বুঝেন তাহলে এবার আমি প্রাসঙ্গিক বিষয়টা বুঝাবো। দেখেন, এই যে বিচার্য বিষয়টা, এই বিচার্য বিষয়টা প্রমাণ করতে হলে এটার সাথে অন্যান্য সম্পর্কিত যে বিষয়গুলো আছে, অর্থাৎ অন্যান্য সম্পর্কিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক বিষয় বলা হয়। এখন এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। ধরেন বিচার্য বিষয়টাকে প্রমাণ করতে হলে, তার মানে কি, রাজস্বী কাপুর কাছ থেকে আমি টাকা পাই, এই যে টাকা পাই, এই বিষয়টা যদি প্রমাণ করতে চাই, তাহলে রাজস্বী কাপুর আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে কিনা, কোন গ্রাউন্ডে নিয়েছে, কিংবা এটার বিষয়ে কোনো সাক্ষী আছে কিনা, এগুলা প্রাসঙ্গিক। কারণ কি, ওই যে বিচার্য বিষয়টা প্রমাণ করার জন্য এই বিষয়গুলা প্রাসঙ্গিক। এখন আসেন, এখন যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে, এটা ধরো জেনারেল কথাবার্তা বললাম, কিন্তু প্রাসঙ্গিক জিনিসটা কি সেটা এই আইনের সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত, অর্থাৎ সেকশন 6 থেকে, খেয়াল করবেন, সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত শুধুমাত্র এই জায়গাটা, এই যে সেকশন 6 থেকে সেকশন 65 পর্যন্ত যে বিষয় সমূহকে প্রাসঙ্গিক বলা হয়েছে, শুধুমাত্র সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। এর বাইরে আপনি অন্য কোনো কিছুকে প্রাসঙ্গিক বলতে পারবেন না। অর্থাৎ পরীক্ষা যদি আসে প্রাসঙ্গিক বলতে কি বোঝেন, তাহলে আপনাকে বলতে হবে সেকশন 6 থেকে, প্রথমে বলতে হবে বিচার্য বিষয়ের সাথে যে রিলেটেড যে বিষয়গুলো বা বিচার্য বিষয় প্রমাণ করতে হলে অন্যান্য যে বিষয়গুলো দরকার পড়ে আদালতের, সেগুলো প্রাসঙ্গিক। এবং প্রাসঙ্গিকতাকে এই আইনে সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক বলা হয়েছে, শুধুমাত্র সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন? ক্লিয়ার? বলেন। হ্যাঁ। আচ্ছা, এখন এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আচ্ছা আমরা এবার একটু সামনের দিকে যাই। খেয়াল রাখবেন, এখন থেকে এই যে সেকশন 6, অর্থাৎ আমরা একটু পরে সেকশন 3 এবং সেকশন 4 শেষ করবো, এরপরে সেকশন 5 এ যাবো, এরপরে যাবো সেকশন 6 এ। এই সেকশন 6 থেকে যতক্ষণ আলোচনা করব, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রাসঙ্গিক এই শব্দটা আসবে। প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত। এই জন্য সবাই একটু এই জিনিসটা একটু কনসার্ন থাকবেন। আসেন, এরপরে দেখবো দলিল কি। দলিল, এখন কিন্তু ডেফিনেশন ক্লিয়ার করতেছে, এগুলো হচ্ছে ডেফিনেশন সেকশন, পরীক্ষা আসবে। দলিলের সংজ্ঞা কততে বলা আছে, এভিডেন্স অ্যাক্টের বা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? 3 ধারায়, মাথায় রাখবেন, সাক্ষ্য আইনের 3 ধারায়। দেখেন দলিল, এই যে দলিল বলতে কি বোঝায়, দলিল বলতে কি বোঝায়, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে। দেখেন দলিল বলতে কি বোঝায়, কোন অক্ষর, কোন চিহ্ন কিংবা কোন একটা অঙ্ক। খেয়াল করেন, দলিল বলতে কি বোঝায়, কোন অক্ষর, কোন চিহ্ন কিংবা কোন একটা অঙ্ক। খেয়াল রাখবেন, এই যে এই বিষয়গুলো যার মাধ্যমে প্রকাশিত হয় ওগুলা হচ্ছে দলিল। আর এই দলিলের সংজ্ঞাটা আরো 2-1টা আইনে আছে, তার মধ্যে আপনাদের যে আইনটা দরকার সেটা হচ্ছে পেনাল কোডের সেকশন 29 এ, সেকশন 29 দলিলের সংজ্ঞাটা দেওয়া আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যাব আমরা সাক্ষ্য জিনিসটা কি একটু দেখবেন। সাক্ষ্য আর জেনারেল ক্লজেস অ্যাক্টে সেকশন 3 সাবসেকশন 16 আছে, এটা না জানলে চলবে, পিলির জন্য আপনাদের ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন আসেন,
এবার সাক্ষ্য আইন পড়বেন, সাক্ষ্য জিনিসটা যদি না বুঝেন তাহলে তো হবে না। এই যে সাক্ষ্য জিনিসটাকে একটু দেখেন। সাক্ষ্য, প্রথমত সাক্ষ্য বলতে দুই প্রকার। সাক্ষ্য জিনিসটাকে দুইভাবে মিন করে। আমি যদি প্রথমে বলি, সাক্ষ্য বলতে কি, একটা বিষয় যা আদালতের দরকার তাই সাক্ষ্য, আদালতের যা দরকার তাই সাক্ষ্য, এক কথায় প্রকাশ, এক কথা আনসার শেষ। কিন্তু এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 এর অধীনে এই সাক্ষ্যকে দুই ভাগে বিভক্ত করছে। আচ্ছা একটু আচ্ছা, যেটা বলছিলাম, আমার কলমের খালি শেষ, কলমের খালি শেষ। আচ্ছা দেখেন, সাক্ষ্য জিনিসটাকে আপনার পরীক্ষা আসবে, প্রিলিতে আসবে। 3 ধারা 3 এর অধীন সাক্ষ্যকে কয় ভাগে বিভক্ত করছে? কয় প্রকার? 2 প্রকার। সাক্ষ্য বলতে কয় প্রকার? 2 প্রকার সাক্ষ্য। একটা হচ্ছে মৌখিক আর একটা দালিলিক। একটা মৌখিক আর একটা দালিলিক, খেয়াল করবেন। আচ্ছা আমি লিখতেছি না, আপনারা একটু, আমি মুখে বলতেছি, আপনারা ইয়ে করবেন। সেকশন 3 এর অধীনে সাক্ষ্যকে 2 ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। হ্যাঁ লিখেন, মৌখিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কি, দালিলিক সাক্ষ্য কি, একটু দেখেন, খেয়াল করবেন। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র সেই সাক্ষ্যগুলোকে বোঝায় যে যে সাক্ষ্যগুলোকে আদালত অনুমতি দেয়। অর্থাৎ আপনি তো যা মন চায় তা তো বলতে পারবেন না, শুধুমাত্র আদালত যেগুলাকে পারমিট করে সেগুলাই, অর্থাৎ আপনাকে আদালত যে কথাগুলো বলার সুযোগ দিবে সেগুলাকে বলা হয় কি, মৌখিক সাক্ষ্য। বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, মৌখিক সাক্ষ্য যদি ক্লিয়ার হয়, এবার আসেন দালিলিক সাক্ষ্য। একটা বলছিলাম মৌখিক আর একটা দালিলিক। দালিলিক সাক্ষ্য হচ্ছে যে বিষয়গুলা বা যে দলিলগুলা আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, সেগুলাকেই বলা হয় দালিলিক সাক্ষ্য। তার মানে ধরেন আমি ইতির কাছ থেকে টাকা পাই, এখন ইতি এবং আমার মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই যে আমি এই যে স্ট্যাম্প ধরলাম, স্ট্যাম্প হয়েছে একটা, এই স্ট্যাম্পটা আমি কোর্টের সামনে প্রডিউস করলাম। এখন এই যে বিষয়টা আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, তার মানে আমি এই যে দলিলটা আদালতে দেখাবো, আদালত এটা পরিদর্শন করতেছে, দেখতেছে, এটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। আবার এই দালিলিক সাক্ষ্যকে 2 ভাগে বিভক্ত করছে, আমরা সেটা দেখবো সেকশন 62 এবং 63 তে। একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। একটা প্রাথমিক আর একটা মাধ্যমিক, আমরা এই জিনিসগুলা সামনে দেখবো। আচ্ছা, তাহলে সেকশন 3 এর অধীন সাক্ষ্যকে 2 ভাগে ভাগ করছে, একটা মৌখিক আর একটা দালিলিক। আর দালিলিক সাক্ষ্য আবার 2 প্রকার, একটা প্রাথমিক আর একটা মাধ্যমিক। এই জিনিসগুলো আমরা সামনের দিকে আলোচনা করব, আপাতত এতটুকু ক্লিয়ার। এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এই যে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্যের বাইরেও এক ধরনের এভিডেন্স আছে, এই দুইটার বাইরেও আরো এক ধরনের এভিডেন্স আছে যেটাকে আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলি। সার্কামস্টেন্সিয়াল অর্থাৎ পারিপার্শ্বিক সাক্ষ্য যেটাকে বলা হয়, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অনেক ইম্পর্টেন্ট একটা এভিডেন্স। কেন? দেখেন, ধরেন এই জায়গাটাতে একটা মার্ডার হয়েছে, মানে ওপেন একটা জায়গায় একটা খুন হয়েছে। আপনাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা বুঝতে হবে আগে। এখন খুন হওয়ার পরে এই যে এখন এই বিষয়ে কেউ সাক্ষ্য দিতে রাজি না, কারণ কি, খুনটা করেছে কেউ এমন একজন রাজনৈতিক লিডার যাকে সবাই ভয় পায়। এখন যার কারণে ওনার বিপক্ষে কেউ সাক্ষ্য দিতে চাচ্ছেন না। এখন ওই ব্যক্তিকে যে জায়গায় খুন করা হয়েছে, রাস্তায় এখনো রক্তের দাগ আছে, যে জায়গায় ওনাকে খুন করা হয়েছে ওই জায়গায় এখনো রক্তের দাগ আছে। এই যে রক্তের দাগটা কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। অথবা কোন একজন ব্যক্তিকে কে খুন করেছে কেউ জানে না, তবে ওই জায়গায় ধরেন আমি কেউ একজনকে খুন করেছি, কিন্তু আমি যে খুন করেছি সেটা কেউ জানে না, তবে আমি খুন করে যখন পালিয়ে গেছিলাম, পালিয়ে যাওয়ার সময় আমার ওয়ালেট অর্থাৎ আমার মানি ব্যাগটা ওই জায়গায় পড়ছিল। এখন এই যে এটাও কিন্তু একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তো আমরা 2 ধরনের বাইরেও কিন্তু আরেক ধরনের এভিডেন্স পাই। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এটা জানার জন্য বলছি, তবে পিলির জন্য ইম্পর্টেন্ট না, কারণ কি পিলিতে এটা আসবে না, পিলিতে আসবে 2 প্রকার। আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু
চাক্ষুষ সাক্ষ্য থেকে অনেক সময় খুব ইম্পর্টেন্ট। কারণ কি, চাক্ষুষ সাক্ষী, চাক্ষুষ মানে যিনি একেবারে সরাসরি দেখেছেন, এই সরাসরি যিনি দেখেছেন উনি কিন্তু মিথ্যা বলতে পারে, খেয়াল করেন, মিথ্যা বলতে পারে। কিন্তু এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মিথ্যা বলতে পারে না, কারণ রাস্তার যে রক্তের দাগটা, রাস্তার মধ্যে যে রক্তের দাগ যে লেগে আছে, ওই রক্তের দাগ মিথ্যা বলতে পারবে না, কিন্তু মানুষ মিথ্যা বলে। আচ্ছা, এখন আসেন, সাক্ষ্য যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা যাব তিনটা শব্দ, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত। খেয়াল করবেন, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, আরেকটা প্রমাণিত নয়। খেয়াল করবেন, প্রমাণিত। এগুলো এখন আমরা সেকশন 3-এ, প্রমাণিত, এরপর হচ্ছে মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, আরেকটা হচ্ছে প্রমাণিত নয়। তিনটা বিষয়, প্রমাণিত নয়। আচ্ছা, প্রমাণিত নয়। আচ্ছা দেখেন, প্রমাণিত জিনিসটা কি? প্রমাণিত জিনিসটা যদি বুঝতে চান তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে কি, দেখেন, প্রথমত আপনাকে জানতে হবে যে একজন বিজ্ঞ ব্যক্তি, এখন বিজ্ঞ ব্যক্তি জিনিসটা যদি বুঝেন তাহলে আপনি এই প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং প্রমাণিত নয় এই জিনিসগুলো বুঝবেন। দেখেন, বিজ্ঞ ব্যক্তি বলতে ইংলিশে যাকে রুল অফ প্রুডেন্স বলা হয়, রুল অফ প্রুডেন্স, রুল অফ প্রুডেন্স, রুল অফ প্রুডেন্স, যাকে ইংলিশে রুল অফ প্রুডেন্স বলা হয়। দেখেন, এখন বিজ্ঞ ব্যক্তি কে? আগে বিজ্ঞ ব্যক্তিটা বুঝলে আপনারা এই তিনটা, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং প্রমাণিত নয় জিনিসটা বুঝবেন। দেখেন, ধরেন এখন করোনার, এই করোনার কঠিন সিচুয়েশনে আপনি বাইরে যাচ্ছেন, বাসার বাইরে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? মাস্ক পরে বের হবেন। কারণ কি, আপনি একজন বিজ্ঞ ব্যক্তি। তাহলে বিজ্ঞ ব্যক্তি বলে আপনি বাইরে যাওয়ার সময় মাস্ক পরে বের হবেন। তাহলে আপনাকে এই যে এই জায়গাটাতে বিজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে, কারণ কি, আপনি জানেন যে বাইরে করোনার প্রবলেম, এই জন্য আপনাকে মাস্ক পরতে হবে। এই জিনিসটা বুঝছেন কিনা আগে বলেন। আচ্ছা, বিজ্ঞ ব্যক্তি বুঝে থাকেন তাহলে আবার আশা করি বাকি জিনিসগুলো বুঝবেন। প্রমাণিত কি? একজন বিজ্ঞ ব্যক্তি, খেয়াল করেন, একজন বিজ্ঞ ব্যক্তি যখন কোন একটা ঘটনার অস্তিত্ব, জাস্ট একটা শব্দ দেখেন, অস্তিত্ব, একজন বিজ্ঞ ব্যক্তি যখন অনুমান করবেন যে একটা ঘটনার অস্তিত্ব আছে, বা একটা ঘটনার অস্তিত্ব বা কোনো ঘটনার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন, খেয়াল করেন দুইটা শব্দ। একজন বিজ্ঞ ব্যক্তি যখন কোন একটা ঘটনার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন, তখন তাকে কি প্রমাণিত বলে, তাকে প্রমাণিত বলা হয়। আমি আবার বলছি, যখন কোন একটা ঘটনার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন, তাহলে এই যে বিজ্ঞ ব্যক্তি যখন অস্তিত্ব আছে বলে বিশ্বাস করবেন, তখন এই বিষয়টাকে প্রমাণিত ধরে নেওয়া হবে। এবার আসেন, অপ্রমাণিত কি? আর যখন উনি বিশ্বাস করেন যে ওই ঘটনার অস্তিত্ব নেই, ঘটনার অস্তিত্ব নেই যখন করবেন, উনি ধারণা করবেন, তখন সেটাকে বলা হয় মিথ্যা প্রমাণিত। আর প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই, খেয়াল করেন, প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই, তখন ওই বিষয়টাকে বলা হয় প্রমাণিত নয়। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা? এগুলো জাস্ট বোঝার জন্য বলতেছি, কিন্তু প্রিলিতে আসবে কি, প্রমাণিত সংখ্যা কত দ্বারা আছে, অপ্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কত দ্বারা আছে, এই জিনিসগুলো আসবে। এখন আরেকটা জিনিস আপনাদের জন্য, এটা বেসিক। আমরা যখন বলি যে আমরা আমরা এর আগে সিআরপিসি পড়ে আসছিলাম, সিআরপিসিতে আমরা 250 দ্বারাই মিথ্যা মামলার কথা পড়ছিলাম। এই যে মিথ্যা মামলা, একটা মামলা, মিথ্যা মামলা কখন হয়? ধরেন আমি মামলা করলাম, এটা মামলা করার সাথে সাথে কি আপনি বুঝবেন যে এটা মিথ্যা মামলা? একটা মিথ্যা মামলা ঠিক তখনই হয় যখন ওই যে আমরা 2 নম্বরে যে পড়ছিলাম মিথ্যা প্রমাণিত, যখন মিথ্যা প্রমাণিত হবে তখনই ওই মামলাকে মিথ্যা মামলা হিসেবে ট্রিট করা হয়। এই জিনিসটা জেনে নেবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, প্রিলির জন্য ইম্পর্টেন্ট, সরি ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখন আসেন, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত গেছে। আচ্ছা, এরপরে গেল প্রমাণিত নয়। এই তিনটা জিনিস গেছে। এখন আমরা সেকশন 4-এ যাব। সেকশন 4, সেকশন 4-এ 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ড থেকে প্রিলিতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 100% লিখে রাখতে পারেন। একটা হচ্ছে একটা ম্যাপ্রিজিউম, আরেকটা শ্যালপ্রিজিউম, আরেকটা কনক্লুসিভ প্রুফ। খেয়াল করবেন, ইংলিশে লিখতেছি, ম্যাপ্রিজিউম, একটা হচ্ছে ম্যাপ্রিজিউম, আরেকটা হচ্ছে শ্যালপ্রিজিউম, শ্যালপ্রিজিউম, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, কনক্লুসিভ প্রুফ। খেয়াল করবেন। আচ্ছা, এখন আসেন, ম্যাপ্রিজিউম, শ্যালপ্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, এই 3টা ওয়ার্ড যদি বুঝে থাকেন তাহলে এভিডেন্স অ্যাক্টের অনেক কিছু বুঝবেন, আপনারা অনেক কিছু বুঝবেন। আচ্ছা, ম্যাথ তো বুঝি, ম্যাথ মানে আমরা একটু বুঝি, ম্যাথ
করতে পারে, অনুমান করতে পারে। প্রিজিম অর্থ অনুমান, মে অর্থ করতে পারে, আবার নাও করতে পারে। শ্যাল প্রিজিম মানে অনুমান করবে, আর কনক্লুসিভ প্রুফ মানে বাংলা চূড়ান্ত প্রমাণ। এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মে প্রিজিম বলতে কি বোঝানো হচ্ছে। দেখেন, এই আইনের অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের যে যে জায়গাগুলোতে বা যে যে সেকশন গুলোতে মে শব্দটার উল্লেখ আছে, কোর্ট ওই সমস্ত ক্ষেত্রে অনুমান করতে পারে, পারে জাস্ট মে। আর যে যে সেকশন গুলাতে শেল শব্দটার উল্লেখ আছে, যে অর্থাৎ এই আইনের অধীনে যে যে জায়গায় শেলের কথা বলা আছে, বলা ওই সমস্ত ক্ষেত্রে কোর্ট অনুমান করবে, শেল বাধ্য। আর কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে চূড়ান্ত প্রমাণ। দেখেন, চূড়ান্ত প্রমাণ জিনিসটা বুঝতে হলে আপনাকে দুইটা বিষয় বুঝতে হবে। দুইটা ঘটনা, কিন্তু দুইটা, একটা ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনার প্রমাণ। দেখেন কিরকম মামলা হলো, যে মামলা হয়েছে কি বিষয়ে, যে একটা সন্তান বৈধ কিনা, একটা সন্তান বৈধ সন্তান কিনা এই বিষয়ে একটা মামলা হয়েছে। এখন এই বৈধ সন্তান কিনা এটাকে যদি আপনি চূড়ান্ত ভাবে প্রমাণ করতে চান, তার আগে আপনাকে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে। সেটা কি? দেখেন, যদি হাজবেন্ড এবং দেখেন হাজবেন্ড এবং ওয়াইফের ম্যারিটাল স্ট্যাটাস যতদিন এক্সিস্ট ছিল, ওই সময়ের মধ্যে যদি ওই সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওটা বৈধ সন্তান। আরেকটা বিষয় হচ্ছে, যদি তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, খেয়াল করেন, যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে ডিভোর্সের 280 দিনের মধ্যে যদি ওই সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এই সন্তানটা বৈধ সন্তান। আচ্ছা, এখন এই যে কনক্লুসিভ প্রুফ কোনটা, দেখেন, আপনি যদি তাদের মধ্যে যদি বিয়েটা কি করতে পারেন, বিয়ে এবং বিয়ের 280 দিনের মধ্যে যে এই সন্তান জন্মগ্রহণ করছে, এই বিষয়টা যদি প্রমাণ করতে পারেন, তাহলে ওই সন্তান বৈধ সন্তান হিসেবে ট্রিট করা হবে, এবং সেটা কনক্লুসিভ প্রুফ। এখন আসেন, কোন কোন জায়গায় কনক্লুসিভ প্রুফ, কোন কোন জায়গায় শেল, কোন কোন জায়গায় ম্যাপ রিজিমের কথা বলা হচ্ছে। সেকশনগুলো একটু লিখতেছি, একটু মনোযোগ রাখবেন। অর্থাৎ এভিডেন্স অ্যাক্টে কোন কোন ধারায় ম্যাপ রিজিমের বিধান আছে। দেখেন, প্রথমত 79 থেকে, খেয়াল করেন, 79 থেকে 85, তবে এখানে একটা সেকশন বাদ, খেয়াল করবেন, 81টা রিপিল, 81, এই জন্য একেবারে গুণে রাখবেন, 79, 80, 82, 83, 84, 85, 6টা পাইছেন। এখানে মাঝখানে কিন্তু 81টা নাই, এই জন্য পড়ার সময় 79 থেকে 85 বলবেন না, মাথায় রাখবেন 81টা কিন্তু মাঝখানে কি হয়েছে, মাঝখানে 81টা নেই। আচ্ছা, এরপর আসেন, এরপরে 89, এরপর 105, খেয়াল করেন, 89, 105 এই বিধানগুলোতে। আচ্ছা, একটু দেখেন, সরি, ম্যাপ প্রিজিম হচ্ছে না, এগুলোতে হচ্ছে শেল প্রিজিমের বিধান। ম্যাপ প্রিজিমের বিধান হচ্ছে আপনার ইয়া থেকে 86, 87, এরপরে 88, এরপর আসতে 30 বছরের পুরাতন দলিল হচ্ছে সেকশন 90, এরপরে 114, 114, এই 114 সেকশনটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন, ম্যাপ রিজিমের বিধানটা কোথায় কোথায় আছে, 5টা সেকশন, 1টা 2টা 3টা 4টা 5টা ম্যাপ রিজিম। এই সেকশনগুলোতে ম্যাপ রিজিমের কথা বলা আছে, অর্থাৎ অনুমান করতে পারে। এর মধ্যে এই দুটা সেকশন একটু ইম্পর্টেন্ট। এটা তো হচ্ছে 30 বছরের পুরাতন দলিলের কথা বলা হচ্ছে। ধরেন 30 বছরের একটা পুরাতন দলিল যার কাছ থেকে পাওয়া দরকার ছিল, অর্থাৎ যে ব্যক্তি এটা সম্পাদন করছে ওই ব্যক্তির কাছ থেকে যদি পাওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে কোর্ট প্রিজিম করবে। আর 114 হচ্ছে, আমরা 114 সাবসেকশন বিটা দেখবো, খুব ইম্পর্টেন্ট, কোর্টের বিষয়, কোর্ট কোন ক্ষেত্রে অনুমান করতে পারে, এই বিষয়টা দেখবো। আর শেল প্রিজিমের বিধান দেখেন, শেল প্রিজিম একটু আগে বলছিলাম, প্রথমত 79 থেকে 85, মাঝখানে কিন্তু একটা বাদ গেছে, সেটা হচ্ছে 81। এরপরে আমরা আর দুইটা সেকশন, একটা হচ্ছে 89 আর একটা হচ্ছে 105, এগুলো তো হচ্ছে শেল প্রিজিমের বিধান। আর কনক্লুসিভ প্রুফ শুধুমাত্র দুইটা সেকশন, একটা হচ্ছে সেকশন 41 আর একটা হচ্ছে 112, 112, সেকশন 112। এতটুকু ক্লিয়ার কিনা? একটু বলেন। ইতি ক্লিয়ার? হ্যাঁ, এই তিনটা জিনিস যদি বোঝা যায়, তাহলে এভিডেন্স সেক্টর অনেকগুলো জায়গা কভার করা যাবে। আচ্ছা, আরে হ্যাঁ, আজকে তো তাড়াতাড়ি শেষ করে দিস, আমার একটু ডিস্টার্ব করতেছে আজকে। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা সেকশন শেষ করে দিব তারপর। আচ্ছা,
প্রেজেন্ট গেছে, শ্যাল প্রেজেন্ট গেছে, কনক্লুসিভ গেছে। আমরা দেখো সেকশন 5টা। সেকশন 5 এ বলা হচ্ছে, সেকশন 5 কে কি সেকশন বলা হয়? এভিডেন্স একটা কি সেকশন, কি মানে সাবি সেকশন, অর্থাৎ এটা দিয়ে আপনি এভিডেন্স খুলবেন, এভিডেন্স কে আপনি সাবি দিয়ে সাবিটা দিয়ে খুলবেন, এই জন্য এটাকে কি সেকশন বা সাবি সেকশন বলা হয়। যাই হোক, এখন এই সেকশন 5 এ বলা হচ্ছে আপনি কোন বিষয়ে সাক্ষী দিতে পারবেন, কোন বিষয়ে দিতে পারবেন না। বলা হচ্ছে দুইটা বিষয়ে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে, আর এর বাইরে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। দুইটা বিষয়, একটা হচ্ছে বিচার্য বিষয়, আরেকটা হচ্ছে প্রাসঙ্গিক। একটা বিচার্য আর একটা প্রাসঙ্গিক, খেয়াল করেন, একটা বিচার্য আর একটা প্রাসঙ্গিক। এই দুই ধরনের বিষয়ে আপনি কি করতে পারবেন? আদালতে সাক্ষ্য দিতে পারবেন, এর বাইরে আর কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে পরীক্ষায় আসতে পারে বিচার্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, কতটা বলা আছে সেকশন 5 এ, অথবা কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়, মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে এই যে প্রাসঙ্গিক বিষয় বললাম, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলা আছে সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত। এখন আমরা শুরু করব সেকশন 6 থেকে। এবার ঢুকবো একটু সামনের দিকে, প্রাসঙ্গিকের জায়গায়, প্রাসঙ্গিকের এলাকায় ঢুকবো। সেকশন 6, প্রথমত সেকশন 6 এ বলা হচ্ছে কি, পার্ট অফ সেম ট্রানজাকশন, বা যেটাকে এটা একটা ডক্ট্রিন আছে, রেস গেস্টে একটা ডক্ট্রিন, যার ইংলিশ টার্ম হচ্ছে কি পার্ট অফ সেম ট্রানজাকশন, পার্ট অফ সেম ট্রানজাকশন। খেয়াল করেন, সেম ট্রানজাকশন অর্থাৎ আমি কি করলাম, আমি রাজেশিকা আপুকে কি করলাম, আচ্ছা রাজেশিকা আপু বেঁচে আছে, রাজেশিকা আপুকে না, আমি মিস্টার করিমকে আমি কি করলাম, হত্যা করলাম। হত্যা করার আগে মিস্টার রহিমের সাথে আমার একটা ভাব বিতণ্ডা হয়েছিল। এরপরে আমি তাকে বলেছিলাম দেখে নিব, এরপর আমি কি করছি, একটা জায়গা থেকে ছুরি নিলাম, এরপরে ওনাকে মারলাম। এই যে সবগুলো কিন্তু একটা কি সেম ট্রানজাকশন। এই সেম ট্রানজাকশনের বিষয়গুলো হচ্ছে প্রাসঙ্গিক। খেয়াল করেন, বিচার্য বিষয় হচ্ছে কি করিমকে মারছি কিনা, এই বিষয়টা যদি প্রমাণ করতে চাই, তাহলে এই যে বিষয়গুলো বললাম, এই সবগুলা বিষয় কিন্তু প্রাসঙ্গিক, কারণ কি এগুলো সবগুলো সেম ট্রানজাকশন। তাহলে পরীক্ষায় এই বিষয়গুলো আসবে না, পরীক্ষায় আসবে রেস গেস্টে নীতিটি কোন দ্বারায় আলোচনা করা হয়েছে, সেকশন 6 এ এই বিষয়টা আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব সেকশন 6 এর পরে সেকশন 7। সেকশন 7 এ কি বলছে একটু দেখেন। সেকশন 7 এ বলা হচ্ছে আপনার, এই যে একটু আগে বললাম যে রেস গেস্ট নীতির কথা, এরপরে সেকশন 7 এ হচ্ছে কোন একটা বিচার্য, খেয়াল করেন, একটা ঘটনার উপলক্ষ কারণ, অর্থাৎ একটা ঘটনার ধরেন সংগঠন, একটা ঘটনার সংগঠন, এরপরে কারণ, এরপরে ফলাফল। একটা ঘটনা সংঘটিত হয়েছে, এটার পেছনে কারণ কি ছিল, এটার ফলাফল কি, এই বিষয়গুলো প্রাসঙ্গিক। দেখেন কি রকম, ধরেন আমি আজকে আমি ব্যাংক থেকে টাকা তুললাম, ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলছি। এখন ব্যাংক থেকে টাকা তোলার পরে কোন একজন ব্যক্তি আমাকে ফলো করলো, এই ফলো করতে করতে উনি কি করলো, আমার বাসা পর্যন্ত আসলো। এরপরে উনি কিন্তু থেমে নেই, উনি কিন্তু আমাকে কি নজরদারিতে রাখলো। আমি ওই টাকা নিয়ে বিকেল আবার কি শপিং এ বের হলাম। এখন ওই ব্যক্তি কিন্তু আমার পেছনে আছে, ওই ব্যক্তি কি করলো, কোন একটা সময়ে আমার কাছ থেকে কি টাকাটা নিয়ে নিল। এখন এই যে আমি যখন বলবো যে ওই ব্যক্তি আমার কাছ থেকে টাকাটা চুরি করেছে বা আমার কাছ থেকে টাকাটা নিল, যাই হোক, এখন এই ক্ষেত্রে এই যে আমাকে ফলো করলো, এরপর আমার পিছনে নিল, আমি টাকাটা নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই সবকিছু, এই বিষয়গুলো হচ্ছে খেয়াল করেন, আমাকে ফলো করাটা কিংবা আমার কাছ থেকে চুরি করাটা, এগুলো হচ্ছে ঘটনা এবং কারণ, ঠিক আছে, এবং আলটিমেটলি চুরি হয়ে গেল, এটা হচ্ছে ফলাফল। এই বিষয়গুলো সবগুলো প্রাসঙ্গিক, আমার পেছনে নিল, আমার কাছ থেকে টাকা নিল, এই বিষয়গুলো হচ্ছে এক্ষেত্রে এটা প্রুফ করতে হলে এগুলো সবগুলো প্রাসঙ্গিক। আমরা শুধুমাত্র এখানে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। কোন সেকশনে কি বলছে জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে। সেকশন 8টা কিন্তু ইম্পর্টেন্ট, সেকশন 8 ইম্পর্টেন্ট। দেখেন, কোন একটা উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী অবস্থা, উদ্দেশ্য, খেয়াল করেন, উদ্দেশ্য, এরপরে প্রস্তুতি, উদ্দেশ্য প্রস্তুতি, এরপরে পূর্ববর্তী, এরপরে পরবর্তী, খেয়াল করবেন, পরবর্তী অবস্থা। দেখেন, আপনি আমাকে মারবেন, এটা আপনার উদ্দেশ্য। আপনি এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন, কিভাবে মারবেন, একটা প্ল্যান রেডি করতেছেন, এটা আপনার প্রস্তুতি। এরপরে এই সবগুলো মিলাই পূর্ববর্তী অবস্থা। এরপরে আপনি আমাকে মারলেন, মারার পর আপনি উধাও হয়ে গেলেন, এই যে আপনি যে উধাও হয়ে গেলেন, এটা হচ্ছে পরবর্তী অবস্থা। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, এই প্রত্যেকটা বিষয়
সেকশন 8 এর অধীনে প্রাসঙ্গিক। খেয়াল করেন, আপনি আমাকে মারার উদ্দেশ্য করলেন, প্ল্যান করলেন, এরপর আপনি মারার পর আপনি উধাও হয়ে গেলেন, এই বিষয়গুলো প্রাসঙ্গিক। আপনার উধাও হয়ে যাবে অর্থাৎ অ্যাবসকনশন বা পলায়ন, আপনার পলায়নটা কিন্তু এখানে খেয়াল করেন, আপনি যে পলায়ন অর্থাৎ পলায়ন কিন্তু এই ধারার অধীন কিন্তু কি প্রাসঙ্গিক বিষয়। খেয়াল করবেন, এই সেকশন 8 শেষ। এখন এই যে সেকশন 8 এর পর আমরা যাব সেকশন 9 এ। সেকশন 9 এ দুইটা বিষয়, সেকশন 9 এ দুইটা বিষয় আলোচনা করছে। দুইটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আপনি সেকশন 8 এর অধীনে এই যে আপনি যে পলায়ন করছেন, এই জিনিসটা যখন প্রাসঙ্গিক হয়ে গেল, এখানে কিন্তু আপনার একটা সুযোগ আছে। এই যে সুযোগটা কোথায়? সুযোগটা হচ্ছে সেকশন 9 এর অধীন। আপনাকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, আপনি পালাই গেছেন, এই জন্য আপনাকে এই মামলায় কি করা হয়েছে, এই মামলায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে। আপনি এটার ব্যাখ্যা দিতে পারবেন সেকশন 9 এ, অর্থাৎ আপনি কেন পালিয়ে গেলেন। এমনও তো হতে পারে কি যে আমার খুব কাছের একজন অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমি কি এই এলাকা থেকে ওই জায়গায় চলে গেলাম। ধরেন আমি সিটিতে থাকি, আমার গ্রামের বাড়িতে আমার খুব কাছের একজন অসুস্থ হয়ে গেছে, আমার কাছে ফোন আসছে, আমি চলে গেলাম। এখন আমি জানতাম না যে এই জায়গায় একটা খুন হয়েছিল, ঠিক আছে। এখন খুন হয়েছে, খুন হওয়ার আগে বা খুন হওয়ার পরে চলে গেলাম, কিন্তু আমাকে যখন এখানে এই মামলা যখন কি করা হলো, অন্তর্ভুক্ত করা হলো, আমি পরবর্তী একটা ব্যাখ্যা দিতে পারবো সেকশন 9 এর অধীনে। এই যে আমার ব্যাখ্যাটাও কিন্তু প্রাসঙ্গিক এখানে, আমি কেন পালাই গেলাম সেই বিষয়টা। তাহলে দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে পলায়নের ব্যাখ্যাটা দিবেন, আর পরবর্তী বিষয়টা হচ্ছে টিআই প্যারেড। টিআই প্যারেড খেয়াল করবেন, টিআই প্যারেড এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সংক্ষেপে টিআই প্যারেড, আর ফুল হইলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, আইডেন্টিফিকেশন প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। একটা জিনিস খেয়াল করেন, প্যারেড মানে আমরা বুঝি, আমরা স্কুলে থাকতে, আমরা যখন স্কুলে ছিলাম, আমরা ওই যে সকালবেলা প্যারেড করতাম, আরামে দাঁড়াও, সোজা হও, লাইন ধরে করাইতো, এই যে প্যারেড তো বুঝি। তো প্যারেড মানে হচ্ছে একটা লাইন। খেয়াল করেন, একটা লাইন, মনোযোগ দিবেন এই জায়গাটাতে। একটা লাইন ধরাবে, কাদের লাইন ধরাবে? আসামিদের, অর্থাৎ কিছু ব্যক্তি। খেয়াল করেন, কিছু ব্যক্তি আসেন। এই যে এখানে টিআই কি টেস্ট করবেন, জিনিসটা খেয়াল করেন। ধরেন আমার বাসায় রাতের বেলা ডাকাতি হয়েছে, রাতের বেলা ডাকাতি হয়েছিল, মুখোশ পরে ডাকাতি করতে আসছে। এখন কোন ক্রমে আমি একজনের মুখোশটা টান দিলাম, এখন টান দেওয়ার পরে আমি লোকটাকে চিনতে পারলাম, কিন্তু যখনই ওই লোকটাকে চিনতে পারলাম, ওনারা কি পালাই গেল। পরবর্তীতে আমি মামলা করলাম, মামলা করার পরে আমি কি করলাম, আমি দাবি করলাম যে আমি তাদেরকে দেখলে চিনতে পারবো। খেয়াল করেন, দেখলে চিনতে পারবো। এখন এই ক্ষেত্রে পুলিশ কি করবেন, এগুলো মূলত জেলে কারাগারে হয়। এক্ষেত্রে কি করেন, ওই যে অজ্ঞাতনামা আমি আসামি দিলাম, কয়েকজনকে অ্যারেস্ট করলো, এই ঘটনার সাথে রিলেটেড কয়েকজনকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে কারাগারের মধ্যে, জেলের মধ্যে যে আরো অন্যান্য মামলা আসামি, ধরেন আমার মামলা না, আরো বিভিন্ন ধরনের আসামি আছে না, বিভিন্ন আজ থেকে 5 বছর 10 বছর আগের বিভিন্ন আসামি আছে, এরকম আসামি সহ, এবং এই মামলায় যাদেরকে ইয়া করা হলো, এদের কাছ থেকে একজন এখান থেকে একজন, খেয়াল করবেন, এই মামলা থেকে একজন, আর ওখান থেকে পুরাতন ওখান থেকে 9 জন। খেয়াল করেন, 1:9, টোটাল 10 জনের একটা লাইন ধরাবে। লাইন আসামি, এই একজন ব্যক্তি, একজন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এরকম মনে করেন 10 জনের একটা লাইন ইয়া করলাম, 10 জনের একটা লাইন। এই লাইনের মধ্যে কিন্তু এই মামলার একজন আসামিও কিন্তু আছে। খেয়াল করেন, 10 জনের মধ্যে এই মামলার একজন আসামিও আছে। খেয়াল করবেন, 9 জন হচ্ছে অন্যান্য মামলার আসামি, আর একজন এই মামলার আসামি। এখন আমি যেহেতু মামলা করলাম এবং আমি বললাম কি আমি দেখলেই চিনবো, তখন আমাকে কি করবে, বলবে যে কি আপনি এখান থেকে বের করেন, এখান থেকে বের করেন। তাহলে আমি যদি বলি যে ইনি, তাহলে হবে না, কারণ উনি তো অন্য মামলার আসামি, উনি তো ওই জায়গায় ছিল না। এখন এই যে এই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডটা দুইটা ক্ষেত্রে, এটা শুধুমাত্র ব্যক্তি না, একটা জিনিস খেয়াল করবেন, ব্যক্তি এবং সম্পত্তি, ব্যক্তি এবং সম্পত্তি, ব্যক্তি এবং সম্পত্তি, এই দুটা, অর্থাৎ কোন একটা সম্পত্তি যদি চুরি হয়, এই ক্ষেত্রে এই দুটা জিনিসের ক্ষেত্রে সবাই মনে করেন কি, আপনারা সবাই জানেন টিআই প্যারেড শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে হয়, নট অনলি ব্যক্তি, সেকশনের মূল সেকশনে কিন্তু আছে সম্পত্তির ক্ষেত্রে হয়। ধরেন আপনার বাসা থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনি বলতেছেন আমার জিনিসটা যেখানে রাখা হোক না কেন আমি দেখলে চিনবো। তো এখন আপনার এই জিনিসের সাথে ধরেন কোন একটা জায়গা থেকে আপনার জিনিসটা উদ্ধার করা হলো, এই জিনিসের মতো অন্য আরো কয়েকটা জিনিস, অর্থাৎ সেম জিনিস, ধরেন মোবাইল ফোন, আইফোন কি করলো, 10টা আইফোন লাইনে রাখলো, এরপর আপনাকে বলবো যে আপনি এখান থেকে আপনার মোবাইল ফোনটা বের করেন। এই যে সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, অর্থাৎ অনেকগুলাকে এক লাইনে দাঁড় করাই, ওইখান থেকে টেস্ট করতে বলবে, খুঁজে বের করতে বলবে মূল আসামিকে। আচ্ছা, এবার আসেন সেকশন 10। সেকশন 10টা হচ্ছে ইজি একটা জিনিস, কমন ইন্টেনশন। কমন ইন্টেনশনকে এখানে কি করা হয়েছে, প্রাসঙ্গিক করা হয়েছে। কমন ইন্টেনশন মানে কি, 2 বা ততোধিক ব্যক্তি যখন একত্রে কোনো একটা কাজ করার জন্য প্ল্যান করবে, তখন সেটা হচ্ছে কমন ইন্টেনশন। আর এই কমন ইন্টেনশনকে সেকশন 10 এর অধীনে কি করা হচ্ছে, প্রাসঙ্গিক বলা হয়েছে সেকশন 10 এর অধীন
কমন ইন্টেনশন প্রাসঙ্গিক বিষয়। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? এই কমন ইন্টেনশনের কথা আমাদের প্যানেল কোডে কতটা বলছে কেউ বলতে পারবেন? 34, 35 থেকে 37, অর্থাৎ 34 থেকে 37 পর্যন্ত কমন ইন্টেনশনকে সেকশন 10 এর অধীন প্রাসঙ্গিক করা হয়েছে। আর কমন ইন্টেনশনের কথা আমাদের ইয়াতে বলা হয়েছে 34-এ। কমন ইন্টেনশন হইতে হলে কমপক্ষে কতজন? কমপক্ষে 2 জন। কমপক্ষে 2 জন ব্যক্তি লাগবে, কমপক্ষে 2 জন। মাথা রাখবেন এই জিনিসগুলো। কমন ইন্টেনশনের জন্য কমপক্ষে 2 জন। আচ্ছা, এবার এই সেকশনটা শেষ করে আপনারা যদি চান তাহলে শেষ করবো, নাইলে আর করবো না। সেকশন 11 মজার একটা সেকশন, খেয়াল করেন। সেকশন 11টা হচ্ছে কি, আপনারা যদি সামনে যদি ব্যারেক থাকে তাহলে দেখবেন এই সেকশনটা হচ্ছে মূলত প্লি অফ এলিবাই বলা হয় বা প্লি অফ এলিবি বলা হয়। দেখেন কিরকম, ধরেন মিস্টার এক্স কি হলো, মারা গেল। মিস্টার এক্স মারা গেল এবং মিস্টার এক্স মারা গেল আমার এলাকায় মিস্টার এক্স মারা গেল। এই মামলায় আমাকেও একজন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো, কিন্তু আমি কিন্তু এই জায়গায় ছিলাম না। মিস্টার এক্স খুন হয়েছিল 10/5/21 এই তারিখে খুন হয়েছে, কিন্তু আমি এই তারিখে ঢাকায় ছিলাম। খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। আমি এই তারিখে কোথায় ছিলাম? ঢাকায় ছিলাম। এই ঢাকায় থাকার বিষয়টা যদিও কিন্তু এই মামলার সাথে রিলেটেড না। খেয়াল করেন, আমি ঢাকায় ছিলাম এই বিষয়টা কিন্তু এই মামলার সাথে রিলেটেড না। কারণ কি, খুন হয়েছে মিস্টার এক্স, কোথায় হয়েছে? এই জায়গায় হয়েছে। আসামি কাকে করছে? আমাকে করছে। কিন্তু আমি যে ওই যে অন্য জায়গায় ছিলাম এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক না। মূল সেকশন পড়লে আপনারা গোলাই যাবেন। কারণ কি, মূল সেকশন বলা হয়েছে যে বিষয়টা অন্যভাবে অপ্রাসঙ্গিক সেটা প্রাসঙ্গিক। এখন দেখেন, অন্যভাবে অপ্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিক বলতেছে, এই জন্য মাথা গোলাই যাবে, ওদিকে যায়েন না, সোজা বাংলায় আসেন। তাহলে আমি ওই দিন ঢাকায় ছিলাম, ঢাকায় আমি একটা সিনেমা হলে সিনেমা দেখেছিলাম। ওই সিনেমার টিকিট আমার কাছে ছিল। খেয়াল করেন, টিকিট আমার কাছে ছিল। দেখেন, খুব মনোযোগ দিবেন। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে কি, আমি যে এই জায়গায় ছিলাম না, এই জায়গায় না থাকার বিষয়টাকে বলা হয় অন্যত্র থাকা। বাংলায় বলে অন্যত্র থাকা। আর এটা একটা ডক্ট্রিন আছে বা প্রিন্সিপাল আছে, ওটাকে বলা হয় প্লি অফ এলিবি বা প্লি অফ এলিবাই। খেয়াল করবেন, ইংলিশ টার্মটা হচ্ছে প্লি অফ এলিবাই, বাংলা হচ্ছে অন্যত্র থাকা। তাহলে অন্যত্র থাকার বিষয়টা যদিও এই মামলার সাথে কিন্তু রিলেটেড না, কিন্তু রিলেটেড না হলেও এখানে একটা প্রাসঙ্গিক করা হচ্ছে। তাহলে আমার ওই টিকিট যেগুলো আছে আমি এগুলোর মাধ্যমে প্রমাণ করতে পারবো যে আমি ওই দিন চট্টগ্রামে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। ক্লিয়ার? এতটা ক্লিয়ার কিনা একটু বলেন। ইতি ক্লিয়ার? আচ্ছা, আমি যে এখানে ছিলাম না এই বিষয়টা প্রমাণের ভার কার? প্রমাণের দায়িত্ব কার? আমার। হ্যাঁ, যে দাবি করবে তার। এই বিষয়টা কত বলা আছে? সেকশন 105 বলা আছে মনে হয়, 110 না 5 জানি। 103 আর 105 ঠিক আছে। 105 আছে জেনারেল এক্সেপশনের বিষয় বলা আছে। 110 কি আছে? 110 মালিকের বিষয়, 110 মালিকানা এবং ফিডুশিয়ারি রিলেশনশিপের বিষয়গুলো 110। আচ্ছা, এখন সেকশন 11 শেষ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? সেকশন 11 যে বিষয়টা, এটা প্রমাণের ভার হচ্ছে কার? যিনি দাবি করবেন ওনার। এটা কত ধারা অধীন? 103 ধারা অধীন। ওকে, এবার সেকশন 12টা একটু দেখেন। সেকশন 12 এগুলো যদিও ইম্পর্টেন্ট না, তারপরেও আপনাদের বোঝার জন্য পড়াচ্ছি। দেখেন, ক্ষতিপূরণের মোকদ্দমায় অর্থাৎ ইতি আমার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলো। এখন এই ক্ষতিপূরণের মামলায় ক্ষতিপূরণের যে মেজারমেন্টটা মানে ক্ষতিপূরণের পরিমাণটা নির্ধারণ করার জন্য কি প্রাসঙ্গিক। দেখেন, ক্ষতিপূরণের যে ক্ষতিপূরণ দিবে আমাকে, এখন এই ক্ষতিপূরণটা আদালত নির্ধারণ করবে। এখন আদালতের কাছে আছে আদালতে বসে বিচার করা। এখন আমার বিরুদ্ধে মামলা করছে কি বিষয়ে? ইতির সাথে এখন যেহেতু ইয়ার দিন, এখন ধরেন এখন আলুর দিন, আলুর একটা কন্ট্রাক্ট হয়েছে। এখন এই বিষয়ে আমি ইতিকে কি টাকা দিই নাই, এখন ইতি আমার বিরুদ্ধে একটা মামলা করলো। খেয়াল, এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখন কত টাকা ক্ষতিপূরণ দিবে? ইতি তো আমার কাছ থেকে একটা ক্ষতিপূরণ দাবি করবে, কিন্তু আদালত কত দিবে? এই বিষয়টা তো আদালত জানে না। আদালত তখন কি করবে? ওই যে বাজার মূল্য, খেয়াল করেন, আলুর বাজার মূল্যটা দেখবে। এই যে বাজার মূল্যটা এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ নির্ধারণ করার জন্য বাজার মূল্যটা প্রাসঙ্গিক। খেয়াল করেন, বাজার মূল্য প্রাসঙ্গিক। তাহলে আমি তো একটা এক্সাম্পল দিলাম।
আপনাদের মাথায় রাখতে হবে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো প্রাসঙ্গিক। কোথায় বলা আছে? সেকশন 12-তে। এখন সেকশন 13। সেকশন 13 হচ্ছে দেখেন, সেকশন 13টা হচ্ছে প্রথা। প্রথা মানে আমরা বুঝি। আচ্ছা আচ্ছা, প্রথার ইংলিশ কি? প্রথার কাস্টম। ইংলিশ রাজস্বী কাপড় একমত কিনা? একমত? আচ্ছা আচ্ছা, তাহলে একটু আসেন। কাস্টম, কাস্টমস, এই দুটার মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন? কাস্টম এবং কাস্টমস, কাস্টম এবং কাস্টমস ইংলিশের জন্য ইম্পর্টেন্ট। আপনারা ভবিষ্যতে যদি চাকরির পরীক্ষা যদি মনে করেন এটা পেয়ে যান, আমাকে একটা টিপ দিয়ে দেন। বলেন, কাস্টম এবং কাস্টমস এর মধ্যে পার্থক্য কি? কোনটা কি? শুল্ক বিভাগ আর একটা হচ্ছে প্রথা। আলহামদুলিল্লাহ, একটা শুল্ক বিভাগ যেটাকে আমরা বলি শুল্ক, আর একটা প্রথা। পারি গেছেন, আলহামদুলিল্লাহ। এবার আসেন এই সেকশন 13-তে আসেন। সেকশন 13-তে দেখেন, যখন কোন একটা প্রথার অস্তিত্ব কেউ দাবি করবে, দেখেন প্রথার অস্তিত্ব, প্রথা মানে আমরা বুঝি সেই শরণার্থী কাল থেকে প্র্যাকটিস হয়ে আসা যে বিষয়গুলো সেগুলাই প্রথা। এখন প্রথার বিষয় যদি কেউ দাবি করে, অস্তিত্ব, প্রথার অস্তিত্ব যদি দাবি করে, এই অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে যে যে বিষয়গুলা দরকার ওই বিষয়গুলো প্রাসঙ্গিক। খেয়াল করবেন, প্রথার বিষয়টা অস্তিত্বটা যদি প্রমাণ করতে চান, এই প্রথার অস্তিত্ব দাবি করতে হলে যে যে ঘটনা, যে যে কার্য, ঘটনা বলেন, ঘটনা কিংবা কার্য, ঘটনা কিংবা কার্য, এটা প্রমাণ বা এটার অস্তিত্ব প্রমাণ করতে হলে যে সমস্ত ঘটনা বা কার্য রিলেটেড ওইগুলা প্রাসঙ্গিক। আচ্ছা, এখন সেকশন 13-তে যেমন প্রথার কথা বলেছে, সেকশন 32-এর স্যারেও কিন্তু কি প্রথার কথা বলেছিল। আবার সেকশন 48-এ প্রথার কথা বলা আছে। এই জিনিসগুলো একটু মিলাই করবেন। তাহলে ধরেন পরীক্ষায় প্রথা নিয়ে একটা প্রশ্ন আসলো, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। প্রথা নিয়ে একটা প্রশ্ন আসলো, কিন্তু অপশন মানে আপনি ভুলে গেছেন, মূল জিনিসটা আপনি ভুলে গেছেন, তখন আপনি টেকনিক্যালি মাথা রাখবেন এভিডেন্স একটা মাত্র 3টা দ্বারা কি প্রথার কথা বলা আছে। কিন্তু আপনি দেখতেছেন, ধরেন আপনার অপশনে দিল কি, অপশনে দিল 45, অপশনে দিল 48, অপশনে দিল আপনার ধরেন 40, অপশনে দিল হচ্ছে আপনার 95। এখন আপনি তো জানেন প্রথার কথাটা বলা হয়েছে 13-তে, প্রথার কথা বলা হয়েছে 32-এ, স্যারে প্রথার কথা বলা হয়েছে 48-এ। এখন আপনি দেখতেছেন যে কি আপনি ধরেন একটা ভুলে গেছেন, এর মধ্যে কোনটা হবে ভুলে গেছেন, কিন্তু আপনি এটা জানেন 13তে এখানে নাই, 48 নাই, সরি 32 স্যার নাই, 48 আছে। তাহলে আপনি এগুলাতে কি আছে না জানলেও সমস্যা নাই, আপনি এটা দাগাইতে পারবেন। এই জন্য পড়ার সময় একটু মিলাই পড়বেন প্রথার কথা কোথায় কোথায় বলা আছে, তাহলে পরীক্ষা যদি কোনো পিলিতে কোয়েশ্চেন আসে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এখন আসেন এর পরবর্তী সেকশনটা ইম্পর্টেন্ট একটা সেকশন, সেকশন 14। সেকশন 14টা কেন ইম্পর্টেন্ট একটু বুঝেন, খেয়াল করেন। মানসিক অবস্থা, ধরেন কোন একটা ঘটনা মনের কিংবা মানসিক অর্থাৎ মানসিক অবস্থা, দেহের অবস্থা, মানসিক অবস্থা, দেহের অবস্থা এগুলোকে প্রাসঙ্গিক করা হয়েছে। এখন ভাই মানসিক অবস্থা, দেহের অবস্থা বলে কি আপনি বুঝবেন? মানসিক অবস্থা বোঝার জন্য কি আমি সাইকোলজিস্ট আনবো? দেহের অবস্থা বোঝার জন্য কি আমি ডাক্তার আনবো? এগুলো হচ্ছে ফাও কথা, এগুলো এদিকে যাইয়েন না, সোজা বাংলায় আসেন। কি এখন দেখেন, প্রথমত এই যে আপনি কোন একটা ঘটনা ঘটাইতে হলে আমরা জানি একটা মোটিভ দরকার বা একটা মেন্স রিয়া। আচ্ছা, মেন্স রিয়া বুঝেন কি? আশা করি বুঝেন। সিআরপি এই জুরিসপ্রুডেন্স আপনারা পড়ে আসছেন সবাই, এই জন্য ওদিকে যাচ্ছি না। মনের একটা মিল থাকতে হবে, অর্থাৎ মনের একটা অবস্থা এটার সাথে জড়িত থাকতে হবে। এখন এইগুলো ইম্পর্টেন্ট না, যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুইটা ব্যাখ্যা আছে, দুইটা ব্যাখ্যা, ব্যাখ্যা এক এবং ব্যাখ্যা 2। খেয়াল করবেন, ব্যাখ্যা 2 এই দুইটা জায়গায় ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, প্রথম কথাটা হচ্ছে ধরেন আপনি কোন একটা বিষয়, কোন একটা অভিযোগ, ধরেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হলো, একটা অভিযোগ আনা হলো। খেয়াল করেন, ওই অভিযোগটা যদি প্রমাণ করতে চান তাহলে আপনাকে ওই অভিযোগের রিলেটেড অর্থাৎ বিষয় চলমান থাকতে হবে। দেখেন কিরকম, ধরেন আপনার আমার বিরুদ্ধে একটা চুরি মামলা হলো, আমার বিরুদ্ধে একটা চুরির, আচ্ছা আমার বিরুদ্ধে না, মাফ করেন, মিস্টার এক্স এর বিরুদ্ধে একটা চুরির মামলা হয়েছে। এখন চুরির মামলা হওয়ার পরে এই চুরির যে মালামাল, চুরির মালামাল উদ্ধার করতে গিয়ে ধরেন মিস্টার এক্স আমার একটা কি মোবাইল ফোন চুরি করলো। আমার মোবাইল ফোনটা হচ্ছে আইফোন 12 প্রো। এখন
এই মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে দেখা যাচ্ছে ওর কাছে আরো 50টা মোবাইল ফোন পাইছে। তাহলে খেয়াল করেন, এই যে ওর কাছে যে আরো 50টা মোবাইল ফোন পাইছে, এই বিষয়গুলো এখানে প্রাসঙ্গিক। বুঝতে পারছেন কিনা? তবে এক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে এই চুরির যে অপরাধের বিচারটা চলমান থাকতে হবে। শর্ত হচ্ছে অপরাধটা চলমান থাকতে হবে, তাহলে আপনি এই জিনিসগুলোকে কি প্রাসঙ্গিক হিসেবে আনতে পারবেন। এখন যদি চুরির মামলায় না হয়, তাহলে ধরেন আমার কাছে মোবাইল ফোন পাইছেন, আপনি কি আমাকে চোর বলতে পারবেন? পারবেন না। তো আগে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে হবে, এরকম একটা অভিযোগ আসতে হবে, বিচারটা চলমান থাকতে হবে। তাহলে আমার কাছে যদি মোবাইল ফোন পাওয়া যায়, সেই মোবাইল ফোনের বিষয়গুলোকে আপনি প্রাসঙ্গিক করতে পারবেন। এটা হচ্ছে ব্যাখ্যা 1। আর ব্যাখ্যা 2 এর বিষয়টা আরো বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনি এটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমাকে যদি আপনি কি করতে চান, দোষী সাব্যস্ত করতে চান, এই ক্ষেত্রে আমার ধরেন ক্রিমিনাল মামলা যদি আমাকে একটা বিষয়, আমার বিরুদ্ধে একটা এলিগেশন আসলো, এখন এই ক্ষেত্রে আপনি আমার প্রিভিয়াস যে বিষয়গুলো, অর্থাৎ আমি এরকম অপরাধ আগেও করেছিলাম, খেয়াল করেন। ধরেন আমি একটা অপরাধ করেছি, আমি কি করলাম, আমি রাজস্বী কাপুর বিরুদ্ধে একটা ডিফেমেশন করলাম। আচ্ছা, ডিফেমেশন বুঝেন কিনা? ডিফেমেশন মানে কি? হ্যাঁ, মানহানি। এই ডিফেমেশনের মামলা কিন্তু কোয়াজি সিভিল, কোয়াজি ক্রিমিনাল। এটা কোয়াজি সিভিল, অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল দুটাই। কারণ কি, আমরা যখন প্যানেল কোড করব, প্যানেল কোডে 799 কিনা বললাম এই বিষয়টা, ডিফেমেশনের বিষয়টা কোয়াজি সিভিল, কোয়াজি ক্রিমিনাল। ডিফেমেশন ক্রিমিনাল এবং সিভিল মামলা করা যায় ডিফেমেশন নিয়ে। অর্থাৎ কেউ যদি ডিফেমেশন করে, তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা যাবে, আবার তাকে শাস্তি দেওয়ার জন্য প্যানেল কোডে 499 রাজস্বী কাপুর 499 কিনা একটু বলতে পারবেন? হ্যাঁ, 499। ইয়েস 499 অধীনে কিন্তু আবার কি প্যানেল কোডের শাস্তি, ওই যে প্যানেল কোডে কি তাকে শাস্তি দেওয়ার জন্য মামলা করা যাবে। তাহলে দুই বিষয়, ক্ষতিপূরণের মামলা করলাম, আবার ওদিকে ক্রিমিনাল মামলা করলাম, এই জন্য কোয়াজি সিভিল কোয়াজি। এখন এই যে আমি যখন রাজস্বী কাপুর বিরুদ্ধে একটা মানহানি করলাম, রাজস্বী কাপুর এক্ষেত্রে আমার এই মামলায় পূর্বের বিষয়ও আনতে পারবে। কিরকম? আমি পূর্বেও এরকম মানহানি করেছিলাম অন্যান্য ব্যক্তির, তার মানে প্রিভিয়াস কনভিকশন রিলেটেড। আমি এর আগে সিআরপিসিতে বলছিলাম প্রিভিয়াস কনভিকশন, প্রিভিয়াস রেকর্ড বলেছিলাম। এই যে আচ্ছা, প্রিভিয়াস কনভিকশন, প্রিভিয়াস রেকর্ডের কথা কোথায় বলছি দেখে একটু বলেন তো। সিআরপিসিতে কেউ বলতে পারলে 10 টাকা মোবাইল রিচার্জ দেখি, বলেন কেউ পারবেন? প্রিভিয়াস কনভিকশন, প্রিভিয়াস রেকর্ড যদি বলতে পারেন, তাহলে কিন্তু মোবাইল রিচার্জ আছে। পারবেন? ইয়াতে যে কত? কলমের কালিও শেষ হয়ে গেছে। 221 দ্বারা আপনি সার্চ গঠন করবেন না? সার্চ গঠন কত দ্বারায়? 221 দ্বারা কিন্তু বলা আছে বিষয়টা, ঠিক আছে? এখন আসেন, এই যে আমি যে অতীতেও এরকম একটা অপরাধ করেছিলাম, এটা হচ্ছে আমার প্রিভিয়াস কনভিকশন। এখন অপরাধটা ইম্পর্টেন্ট না, অবশ্যই ওই অপরাধের শাস্তি হইতে হবে। কনভিকশন, আমি অতীতেও এরকম ডিফামেশন করেছি, ওই ডিফামেশনের কারণে আমার কি হয়েছিল, শাস্তি হয়েছিল। এই শাস্তিটা আপনি কি করতে পারবেন, এই শাস্তিটা প্রাসঙ্গিক। এই বিষয়টা বলা হচ্ছে ব্যাখ্যা 2 তে, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে কিরকম দেখেন, প্রিভিয়াস কনভিকশন মানে অতীতের শাস্তি, বাংলা কি আসবে আপনারা বুঝে নিয়েন। প্রিভিয়াস কনভিকশন প্রাসঙ্গিক কত দ্বারাই? 14, এই যে ব্যাখ্যা 2 14 2 প্রিভিয়াস কনভিকশন প্রাসঙ্গিক। এই মামলার ক্ষেত্রে আগের মামলায় যে আমার শাস্তি হয়েছে, ওই বিষয়টা এখানে প্রাসঙ্গিক। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, কিন্তু তারপর আমি আর কষ্ট হচ্ছে বুঝতে। আচ্ছা, তাহলে আর একটা যতটুকু গেছি এতটুকু একটু কষ্ট করে একটু দেখে নেবেন। এভিডেন্স অনেক ইম্পর্টেন্ট এবং অনেক জটিল একটা আইন। কারো পড়াতে ভালো লাগে না, কারণ আমি জানি যারা এভিডেন্স পড়ায়, চট্টগ্রাম শহর কিংবা ঢাকা শহর বলেন, এখন যারা এভিডেন্স পড়ায় তারা কোন লেভেলের এভিডেন্স পড়ায় আমি জানি। এই জন্য বলতেছি, দয়া করে যা পড়াইছি, যতটুকু পড়াইছি একটু বুঝে নিবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? কারণ এভিডেন্স যদি না বুঝেন তাহলে কিছু বুঝবেন না, এবং কম করে হলে শেষ করব, কারণ বেশি দিলে আপনারা লোড নিতে পারবেন না। আমি যেভাবে পড়াচ্ছি, আপনারা যদি মূল বিয়ার একটার সাথে মিলাই পড়তে যান, কিছু বুঝবেন না। এই জন্য জাস্ট যেভাবে পড়াচ্ছি অতটুকু পড়বেন। ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সবকিছু পারবেন। আর একটু কঠিন আইন, এটা অনেকে পড়াইতে চায় না, কারণ
স্বয়ং আমি এক নোয়াখালীর এক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালীর এক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেন্স পড়ানোর নিয়ম দেখে আমি রীতিমতো হতবাক হয়েছিলাম। একটা জায়গায়, নাম বলছি না, নাম বললে ঠিক হবে না, একটা জায়গায় দেখেছিলাম উনি এভিডেন্স পড়ানোর সময় আমি অবাক, মানে এটাকে এভিডেন্স পড়ায় নাকি বিয়ারেক্ট পড়াই বুঝি না। তো এই জন্য খেয়াল রাখতে হবে, আমি যেভাবে যাচ্ছি ইনশাল্লাহ অতটুকু লিখে রাখবেন, অতটুকুই পড়বেন। পরীক্ষায় 15টা জিকির মধ্যে ইনশাল্লাহ দেখবেন কতটা আনসার করতে পারেন। ওকে, তাহলে আজকে এতটুকুর মধ্যে শেষ করতেছি। আর যেহেতু এখন রুটিন দিয়ে দিলাম, এই রুটিন অনুসারে ইনশাল্লাহ চলমান থাকবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।